শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি মানুষেরই অনুভবের একটা আলাদা জগৎ আছে। সেই জগতে আমরা মিলেমিশে একাকার হয়ে নিজেদের সকল ভালো লাগা মন্দ লাগা দিয়ে নিজেদেরকে কিভাবে দেখতে চাই, কি স্বপ্নে নিজেদেরকে আড়াল করতে চাই। অনুভবের জগৎ হোক কিংবা বাস্তবের জগৎ, সকল জগতেই সঙ্গীতের একটা বড় প্রভাব আমাদের জীবনে আছে। বিশেষ করে সেই সঙ্গীতগুলো যার কথা এবং সুর আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক হয়ে ওঠে। প্রিয় দর্শক, আজ বুঝতেই পারছেন সুরের সাথে সম্পৃক্ত দুজন মানুষ আমাদের সাথে আছেন। শুরুতে যিনি আছেন, বাংলা জগতে যাদের কলমের ছোঁয়ায়, কলমের আঁচড়ে যে শব্দগুলো তৈরি হয়, সেই শব্দ সুরের সাথে যারা জড়িত সঙ্গীত শিল্পীরা গানের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয় এবং সেই সুরই হয়ে ওঠে আমাদের প্রিয়, আমাদের আত্মার কথা। বুঝতেই পারছেন আছে একজন গীতিকার এবং সঙ্গীত শিল্পী, তাছাড়াও তাদের আরও অনেক পরিচয় আছে। শুরুতে পরিচয় করাচ্ছি একজন গীতিকার এবং নির্মাতা ইশতিয়াক আহমেদের সাথে। শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে। এবং সাথে রয়েছেন সুরকার, গীতিকার এবং সঙ্গীত শিল্পী তানজিব সরোয়ার। শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে। অনেক ভালো লাগছে দুজনকে একসাথে পেয়ে। বিশেষ করে একটি গান সফল হয় অনেক মানুষের কৃতিত্বের মধ্য দিয়ে, বিশেষ করে যে নামগুলো আগে উঠে আসে, একজন গীতিকার এবং সঙ্গীত শিল্পী যারা কথাগুলো লিখেন এবং সুর হয়ে যাদের কণ্ঠ আমাদের কাছে আসে। আর অনেক কাজ আছে আপনাদের আলাদা আলাদা, তবে একটি মিল হচ্ছে দুজনে একসাথে অনেক কাজ করেছেন। একটি বিশেষ কাজের কথা আমরা সকলে জানি, সেটি দিয়ে শুনবো নাকি নতুন একটা খুব দারুণ কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে উপমহাদেশের বৃহৎ একটা প্ল্যাটফর্ম টি সিরিজ, সেখানে একটি কাজ আপনাদের সম্প্রতি মুক্তি পেয়েছে, তো সেটি নিয়ে একটু শুনতে চাই। কার কাছে শুনবো? তানজিব সরোয়ার। ইশতিয়াক ভাই আগে বলুক, কারণ আচ্ছা শুনি তার কাছ থেকে শুরু কাজের গল্পটা। এটা বেসিক্যালি হচ্ছে কলকাতা এবং মুম্বাইতে কাজ করা একজন মিউজিক ডিরেক্টর আছে, ওনার নাম হচ্ছে প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল। ওনার সাথে আমার বেসিক্যালি ওই অর্থে পরিচয় ছিল না। উনি আমার একটা গান আছে মিনার রহমানের কারণে অকারণে, এই গানটা 2017-তে রিলিজ হওয়ার পর 18-র দিকে হয়তো উনি একবার আমাকে ফোন করেছিলেন যে আপনার এই গানটা ভালো লেগেছে, মানে জাস্ট এক ধরনের শুভেচ্ছা জানানো আর কি। তারপর দাদার সাথে আমার আর কখনো কথা টথা হয়নি। তো এবার হচ্ছে কিছুদিন আগে উনি আমাকে ফোন করেছেন যে ইশতিয়াক ভাই, আমি তো আপনার লেখালেখি কম বেশি ফলো করি এবং স্পটিফাইতে আপনাদের বেশ কিছু গান আছে শুনেছি। এখন আমি বাংলাদেশে কাজ করতে চাই। বাংলাদেশে যারা শীর্ষ এই প্রজন্মের শীর্ষ শিল্পী আছে, সঙ্গীত শিল্পী আছে, তাদের সাথে কাজ করতে চাই। আপনি লিখলেন এবং আমরা ওনাদের সাথে কাজ করলাম। তো উনি প্রথমেই হচ্ছে মানে জনপ্রিয়তার জায়গা থেকে আমাদের পাশে যে তানজিব সরোয়ার বসে আছে ওনার কথাই বলল এবং আমি তানজিব সরোয়ারের সাথে যোগাযোগ করলাম। উনিও বললো যে ভাই করা যায়, যেহেতু প্ল্যাটফর্মটা বড়, যেহেতু ডাব্বু ঘোষালও প্রচুর গান করেছে, SBF বা অন্যান্য বড় বড় যে ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠানগুলি তাদের ইসে, এবং অরিজিৎ সিং, শ্রেয়া অনেকেই তার গান গিয়েছে। তো বিষয়টা আমাদের কাছে খুব ছিল, মানে একটা বড় কাজের মতোই ছিল। সেই থেকে দুজনে মিলে দাদার সাথে মিলে করে ফেললাম আর কি। আচ্ছা, ওকে। তানজিব স্যারের কাছে শুনতে চাই, এই গল্পের এই গানের প্রজেক্টটা যখন আপনার কাছে সর্বপ্রথম আসলো ইশতিয়াক আমাদের মধ্য দিয়ে, অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা ভালো থাকার অনেক কারণ হচ্ছে কি, ইশতিয়াক ভাইয়ের সাথে আমার কম্বিনেশনটা খুব ভালো হয়। তার লেখায় আমার অনেক গান আছে। সো আমি আমার নিজে অ্যাক্টিং মানে মডেলিং করি, বা নিজে যে মেইন গানগুলো থাকে আমার সবগুলো লেখা সুর কথা আমার থাকে, যেটা আমি অ্যাক্টিং করি। তাই ইশতিয়াক ভাই প্রথম মানুষ যা লেখায় আর রেজন শেখের সুরে আমি একটা তোমাকে চাই গান করেছিলাম, সেটার নির্মাতাও উনি ছিলেন মিউজিক ভিডিও। সো সেখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সটা শুরু আর কি, আমাদের কম্বিনেশনটা। আর তো হিরক দাদা আছে আমাদের একটা কাছের ভাই, সে কলকাতার। আরেকটা ভাই আছে তামিম ভাই, আমাদের যে লাভ গুরু ছিল তামিম ভাই। তো সে হচ্ছে গিয়ে আমাকে অনেক আগে, সেটা 1-2 বছর আগে আর কি, একটা গানের কথা বলছিল আর কি যে করবে কলকাতায়। সো ওইটা আনফর্চুনেটলি করা হয়নি, মানে ওইটার অ্যাডভান্সও আমাকে করছিল যে এটা কনফার্ম, বাট করা হয়নি। পরে হঠাৎ করে একদিন ইশতিয়াক ভাই আমাকে কল দিল, তামিম ভাই কল দিল, হিরক দাদাও কল দিল যে একটা প্রজেক্ট। আমি বললাম কোন প্রজেক্ট এটা, মানে এটা কি ওই প্রজেক্ট না নতুন প্রজেক্ট? পরে ইশতিয়াক ভাই হলো এটা কলকাতার একটা কাজ, মানে ইন্ডিয়ার একটা কাজ টি সিরিজের।
টি সিরিজের কাজ আমি তো মানে যখন শুনে চমকাই গেছি, মানে ইস্তেক ভাই যে কলকাতা থেকে এই ডাব্বু দাদা আমাকে কল দিবে, সে কল দিল। কল দেওয়ার পর আমি বললাম যে আমি পুরা, তখন বললো যে আমি এই কাজ করতে, আমি আগে থেকে তার কম্পোজিশন শুনছি অনেক সুন্দর। আমি তো বললাম যে তোমার গলা অনেক সুন্দর, অনেক প্রশংসা করলো। তো মানে আরেকটা দেশ থেকে যখন একটা প্রশংসা পাই আমরা, আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া। তো বলো ইস্তিয়াকের লিরিকও আমার, ইস্তিয়াক ভাই লিরিকও অনেক ভালো লাগে, তোমার ভয়েসও এখন একটা কাজ আমি প্রজেক্ট করতে চাই, আমি শুরু করবো, মিউজিক করবো। সো আমি তো খুবই এক্সাইটেড যে এরকম বের হবে। কিন্তু তারা এত পাঞ্চুয়াল যে আজকের মধ্যে গানটা রেকর্ডিং করতে হবে। সো আমি বললাম যে দাদা একদিন আমাকে টাইম দেন, কারণ গানটা আমি তো শুনতে হবে সুন্দর মতো, কারণ প্রজেক্টটা এই করো। পরে রেকর্ড করলাম আমার ফ্রেন্ডের স্টুডিওতে, তাসনুবের। তো করে ডেলিভারি দিয়ে দিচ্ছি। এখন গানটা তো সম্প্রতি রিলিজ হয়েছে আর কি। সো মানে এক্সাইটমেন্টটা আর কি বলে বোঝানো যাবে না। আচ্ছা, আমরা আরো শুনবো এই গানের গল্প, তবে গানটির ছোট্ট একটু অংশ আমরা একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে চাই। দেখে এলাম নতুন কাজ, যেটা অনেক সম্ভাবনার দুয়ারও আসলে আমাদের বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশের যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে তাদের জন্য উন্মোচন করবে। গানটির শুটিং কোথায় হয়েছিল? গানটা শুটিং কলকাতাতে হয়েছে। আচ্ছা, এটা গানটা ভাই গিয়ে দেওয়ার পর ওইটা নিয়ে হচ্ছে কলকাতাতেই মিউজিক ভিডিওটা নির্মাণ হয়েছে। আচ্ছা, গান লেখার জার্নিটা নিয়ে বা ওই অভিজ্ঞতা, ওই সময়টা নিয়ে একটু জানতে চাই, যে কোনো রিকোয়ারমেন্ট ছিল কিনা, যে তারা কোন ধরনের গান চাইছে? এইটাই। আচ্ছা, এইটাতে একটা ঝামেলা ছিল। আমি কলকাতাতে আগেও কাজ করেছি। কলকাতাতে মানে আমার গান ইন্ডিয়াতে বেশ কয়েকজন শিল্পী গিয়েছে, তার মধ্যে যদি এটা বোম্বের খুব জনপ্রিয় শিল্পী অনু মালিকের যে ভাতিজা আরমান মালিক আমার গান গেয়েছে। এটা বাংলাদেশের প্রজেক্ট ছিল। এছাড়া কলকাতা থেকে একটা কাজ হয়েছে, একটা কোম্পানির থিম সং, যেটা গিয়েছে উষা উত্থুপ। তো ওনাদের সাথে কাজ করতে গিয়ে যেটা হচ্ছে, ওনারা আমরা যেমন একটা গান লিখে হয়তো একজন সুরকারের কাছে দেই, উনি ওনার মতো করে সুর করে, কিন্তু ওনারা ওইখানে মিউজিক ডিরেক্টর একটু যে কাজটা করে তারা হচ্ছে আগে সুরটা করে ফেলে। এইটা আমার জন্য একটা ধরেন বিপদের কারণ। আমি আসলে সুর হলে কি হয়, এক ধরনের মানে শৃঙ্খলের মধ্যে পড়ে যেতে হয়। আমি শব্দ আসলে হ্যাঁ আমার মতো করে শব্দ ব্যবহার কঠিন হয়ে যায়। তো দাদা বলছে আমি আপনাকে ইশতিয়াক ভাই পাঠাই, টিউন করে পাঠাই, আপনি এটার উপর লিখে দেন। কিন্তু আমার মনে হয়েছে যে দাদা একদিন দেরি করলো। দেরি করার পর আমি বললাম যে দাদা আপনি টিউন করেন, কিন্তু আমি তো তানজিব স্যারের সাথে কাজ করেছি, তার মানে তার ফরম্যাটটা বা আপনাদের মানে ইন্ডিয়াতে বাংলা গানের যে অবস্থাটা বা যে গান প্যাটার্নটা, এই জায়গাটা তো আমি একটু করতে পারি, মানে অল্প বিস্তর বুঝি। আমি একটা গান আপনাকে আগে লিখে দিই, দেখেন যে এটা হয় কিনা। কারণ হচ্ছে আমি আসলে চাচ্ছিলাম যে আমার মতো করে, কারণ ওইটা হইলে অনেক সময় দাদার পছন্দ নাও হইতে পারে, যে আর একটু যদি ট্রাই করতেন। তা আমি আসলে প্রথম যে লিরিকটা দিয়েছি ওটার একটা শব্দ চেঞ্জ হয়নি, ওই গানটাই হয়েছে। মানে আর পরে ওনার সুরে আর আমার যেতে হয়নি, এইটার উপর উনি সুর করেছে। আচ্ছা, প্রথম চান্সে একেবারে অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এটা এবং উনি খুব মানে খুবই মানে উচ্ছ্বাস প্রকাশ করছে, যেটা আমার জন্য অনেক বড় বিষয়। তাজিব স্যারের কাছে জিজ্ঞাসা করব, দেশের প্ল্যাটফর্মে অনেক কাজ করা হয়েছে, নিজের গানই আপনি শুরু করেছেন, কথা লিখেছেন, কিন্তু বাইরের একটা প্ল্যাটফর্মের সাথে কাজ করার অভিজ্ঞতা, ভিন্নতা কোথায় ছিল? ভিন্নতা ছিল হচ্ছে গিয়ে যে আমিও চিন্তা করলাম যে আমি কি স্টাইলে গাবো বা আমার থ্রোয়িংটা কেমন হবে ভয়েসে। আমরা মনে হয় 12টা পর্যন্ত স্টুডিওতে ছিলাম, 8টা থেকে 12টা। মানে আমি মানে বেস্টটা আমি বলছি যে আবার দিই, মানে বলছে হয়ে গেছে, আমি না আবার দিই, ঠিক আছে। সো এইখানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল যে তারা আমার গান শুনবে বা ওই অডিয়েন্স শুনবে। হ্যাঁ, আমাদের দেশের বাংলা গান বা আমার গান ইন্ডিয়াতে, কলকাতায় বা ইন্ডিয়ায় বা পাশের দেশ পাকিস্তান, ওইখানেও আমার গান দেখলাম যে ওরা খুব শুনে আর কি কভার করেছে। কিন্তু যখন দেখলাম যে ইন্ডিয়ার একজন সুরকার, কম্পোজার, যখন আমি সেই কম্পোজিশনে গানের ভয়েস দিব, একটা চ্যালেঞ্জিং ব্যাপার অবশ্যই। তখন একটু চিন্তায় ছিলাম যে কী করে গানটা পাঠানোর পর, কিন্তু পাঠানোর পর তারা খুব পছন্দ করে আর কি। এটাই আমাদের পাওয়া আর কি। সত্যি এটা আমাদের জন্য এখানে একটা কথা বলি, যেমন হয়তো মানে তানজিব স্যারের ওই বাজারটা কলকাতা মানে ইন্ডিয়াতেও আছে, বাংলা গানে আছে বলেই হয়তো ওনারা
এইটা তো এই করছে, কারণ এই আরেকটা বড় বিষয় হচ্ছে এটা দিয়ে তাদের একটা বিশাল বাজার আছে, যে বাজারটা আমাদের খুব ছোট। ওইটাও একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যে এইখানে মানে আমাদের এই প্রজেক্টে গানটা মুক্তি পাচ্ছে 3 জনের, ইমন চক্রবর্তী, লগ্নজিতা এবং তানজিব সারোয়ার। ওই দুইটা রিলিজ হয়েছে আগে এই মাসের প্রথমে, আর এটা হলো রিসেন্টলি। মানে এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যে গানটা আসলে কেমন ভাবে নেয়। আর প্ল্যাটফর্মটা অনেক বড়। টি সিরিজের কিন্তু আবার বাংলা ভার্সন, মানে টি সিরিজ বাংলাতে রিলিজ হচ্ছে। সো আগামীতেও কাজ করার জন্য কোনো প্রতিশ্রুতি বা এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? নেক্সট কোনো গান কি আমরা পাবো কিনা টি সিরিজের থেকে আপনাদের? এটা তো অনেকগুলো প্রজেক্ট আসবে। হ্যাঁ, এটা বলছে, এখন দেখা যাক। আপাতত তারা একটা নিয়ে। ইশতিয়াক আহমেদ, আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি বেশ জনপ্রিয় গানগুলোই লিখেছেন, কারণে অকারণের কথা আপনি বলেছেন, এছাড়াও অনেক গান রয়েছে, তবে আপনি অনেকটা নীরবে নিভৃতে থেকেছেন, সবসময় ক্যামেরার সামনে আসেননি। এই কারণটি আসলে কি? না, ক্যামেরার সামনে আসিনি, ওইটা ওই অর্থে ঠিক না। আমাকে যখন মানে মানে প্রয়োজনে আমার আসা হয়েছে, কিন্তু আমি আসলে বেসিক্যালি আছে না যে মানে এখন তো ক্যামেরা আসলে নিজের কাছেই ক্যামেরা, সবচেয়ে বড় ক্যামেরাটা আমার টিভি চ্যানেলের সমান জায়গাটা আমার প্রোফাইলেও আমি ধরেন সব ভিডিও, আমার কথাবার্তা, আমি আসলে এই জায়গাটা একটু এড়াই যেতে চেয়েছি সবসময়, কারণ আমি আসলে বেশি কথা বা বেশি ইসে দিয়ে যেতে চাইনি মানুষের কাছে। আমি চিন্তা করছি আমি লেখালেখি করতেছি, আমি ধরেন গান লিখতেছি বা নাটক বানাচ্ছি, নাটক বানাচ্ছি, এইটা আসলে প্রত্যেকটা মিডিয়ামে আমি আমার যে গল্পটা বলতে চাই সে গল্পটা বলতে পারতেছি কিনা সেটা ঠিকঠাক হচ্ছে, এবং অডিয়েন্স গ্রহণ করতেছে। এরপর আসলে আর তো দরকার নেই আমার অতিকথনের। শুধুমাত্র কলম হাতে নিয়ে নয়, ক্যামেরা হাতে নিয়েও কিন্তু আপনার খ্যাতি রয়েছে, যেমনটি বলছিলেন আপনি নির্মাতা হিসেবেও আপনার পরিচয় রয়েছে এবং চ্যানেলের সাথেও আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে। কি ছিল সেই কাজ? আমার চ্যানেলে আমি 2টা প্রোডাকশন করেছি নাটক। সেটা হচ্ছে একটা ছিল রং মিস্ত্রি, আর সেটা হচ্ছে আব্দুল নূর সজল এবং সারিকা। আরেকটা হচ্ছে গত কোরবানির ঈদে গেছে হচ্ছে পরাজিত, এটা ছিল সোহেল মণ্ডল এবং সামিরা খান মাহি। আর এমনিতে 3 থেকে 4টা মিউজিক ভিডিও বানিয়েছি চ্যানেলের জন্য। বেশ জনপ্রিয় তারকারা তাহলে কাজ করেছেন আপনার নির্মাণে। সেই জায়গা থেকে নিজের কোন পরিচয়টা আপনার সব থেকে বেশি ভালো লাগে? যেহেতু অনেকগুলো পরিচয় আছে আপনার একই সাথে, কোনটাকে বেশি আপনি লালন করেন? আমার সব কিছু মিলে যে জিনিসটা হয়, আমি আসলে গল্পকার, মানে আমি আসলে যে কোনো মিডিয়ামে, এই যে আজকে যে গানটা লিখেছি এই গানটার মধ্যে হতে মানে যে গানটা তানজিব সারোয়ার গেয়েছে এটার মধ্যে হতে একটা গল্প আছে। আমার বেসিকটা আসলে গল্প। আমি নাটকে তো অবশ্যই গল্প থাকে, মিউজিক ভিডিও যেই 2টা বা 3টা আমি চ্যানেলের জন্য, এছাড়াও আমি অন্যান্য জায়গায় করেছি, নাটকও নির্মাণ করছি নিয়মিত। তো সেই জায়গায় আসলে বেসিক্যালি গল্পটা, আমি আসলে গল্পকারী, মানে স্টোরি টেলার, ক্রিয়েটর। ওকে, সো ক্রিয়েটরের জায়গাতে দুজনকেই আসলে বলতে হয় যে এই ক্রিয়েটরের তকমা দুজনের ক্ষেত্রেই আছে, এবং এই যে খ্যাতি এনে দিয়েছে আপনাদের কাজ আপনাদেরকে, সেই খ্যাতি তো নিঃসন্দেহে প্রথমত দর্শকদের ভালোবাসা আপনারা কুড়িয়েছেন, এর সাথেও কিন্তু কিছু সম্মাননা রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যেগুলো একজন শিল্পীর কাজকে আরও বেশি ত্বরান্বিত করে। সম্প্রতি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে নমিনেশনের বিষয়টা তানজিব সারোয়ারের ক্ষেত্রে, সেটাও তার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল, আমরা জানি, সে সম্পর্কে একটু জানতে চাই। অ্যাকচুয়ালি আমার যে প্রথম মুভিতে গান আর কি, আমার ক্যারিয়ারের 14 বছর পরে, মানে আমি ক্যারিয়ারের পরে কোনো মুভিতে গান করিনি। আমার ইচ্ছা ছিল খুব ভালো একটা কাজ করার। সো রায়হান রাফির সাথে আমার পরিচয় 2015-তে। সো তারপরে 16-তে রাফির সাথে আমার একটা কাজ হয় মিথ্যা শিখালি, যে গানটা অনেক পপুলার হয়, তখন মানুষ পছন্দ করে। সো এরপরে মানে আমাদের প্ল্যান থাকে আমি একটা মুভিতে কাজ করব। তো এরকম ওর সাথে পরিচয়, কিন্তু কাজ করা হয়নি আমাদের মুভিতে আর কি। তো একদিন হঠাৎ করে ও মানে বললো যে একটা মুভির গান করতে, মানে একটা গান দিতে আর কি। আমি জাস্ট গানটা পিয়ানোতে প্লে করে, এই গানটা তারও 1 বছর আগে করা কিন্তু। তো আমি যে গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসা, এই লাইনটা 4টা লাইন গেয়ে আমি কাজ শুয়ে বললাম, মানে কোরাস পার্টটা পর্যন্ত গিয়ে পাঠাইলাম। তো ও খুব পছন্দ করলো, মুভিতে অ্যাপ্রুভ হলো। তো আফরান নিশো ভাইয়ের প্রথম মুভি, আমারও প্রথম মুভিতে গান। তো আমি এটা 6টা পুরস্কার পাইছি এটা নিয়ে আর কি। তো 7 নাম্বার নমিনেশন ছিল চ্যানেল আই, তো এটা প্রথম নমিনেশন চ্যানেল আইতে আমার। সো এই জন্য মানে আমি খুব মানে অনার্ড যে আমি নমিনেটেড ছিলাম আর কি। সো ওই দিন আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা নাম্বার 1 মিউজিক অ্যাওয়ার্ড বাংলাদেশে। তো এখানে নমিনেশন পাওয়াটাই আমার জন্য অনেক বড় পুরস্কার, এটাই বলবো আর কি।
বাংলাদেশের সবথেকে বড় আসলে মিউজিকের প্ল্যাটফর্ম নিয়ে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় প্রোগ্রাম, যারা শুধুমাত্র এই অ্যাওয়ার্ডটা দেয় মিউজিক কেন্দ্রিক এবং সঙ্গীতের সকল শাখার কলাকুশলীদেরকে আসলে সম্মানিত করা হয় এই প্ল্যাটফর্মে। আপনাকে নমিনেশন দিতে পেরে আসলে আমরাও আনন্দ। সিনেমার পথে যাত্রা যেহেতু বলছিলেন, জিনিসটা মাত্র শুরু, এর আগে শুরু হয়নি, শুরুটা যখন হয়ে গেছে আগামীতে তো নিশ্চয়ই অনেক প্ল্যান আছে। অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। আপকামিং কাজগুলো আমরা শীঘ্রই পাচ্ছি তাহলে? হ্যাঁ, এক পায়েল নামে একটা গান, এটা এই যে কোনালাপুর আমার ডুয়েট, এটা সুর করছে রেজন শেখ আর কথা লিখেছে আমাদের কবির বকুল স্যার। এটা আসতেছে পায়েল সিনেমার নামও পায়েল আর কি। আচ্ছা, আমরা জেনে গেলাম তাহলে। গানের গল্প নিয়েও একদিন নিশ্চয়ই আমরা আপনাকে পাবো। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে একটু শুনতে চাই, সিনেমার জন্য গান লিখতে বেশি ভালো লাগে নাকি মৌলিক কোনো গান? গান তো গানই, তবে সিনেমার আমার খুব বেশি কাজ হয়নি। ওয়েব সিরিজে কয়েকটা গান লিখেছি, আর সিনেমাতে আমার 23-এ একটা গিয়াসুদ্দিন সেলিমের একটা সিনেমা মুক্তি পেয়েছে সেলিমের, সেটা হচ্ছে পাপ্পুন্নতে আমার একটা গান ছিল, কে বলে এটা গিয়েছে হচ্ছে ইমন চৌধুরী এবং আতিয়া আনিসা। সো এই যে প্ল্যাটফর্মের একটা বড় পরিবর্তন, যখন সিনেমার গানের প্লেব্যাক করা বা প্লেব্যাকের জন্য গান লেখা, এটা তো সবসময়ের একটা জনপ্রিয় মাধ্যম ছিল, কিন্তু এখন কিন্তু অনেক নতুন প্ল্যাটফর্ম আসায়, যেমন ওটিটিতেও কিন্তু মিউজিকের একটা বড় প্রভাব রয়েছে, যারা ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন বা তার জন্য ছোট ছোট কথা, সেগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স বা সেগুলো নিয়ে আসলে কি ভাবেন আপনারা? আপনার কাছে শুনি আগে ইশতিয়াক আহমেদ। লেখা তো মানে গানটা আসলে মিডিয়ামটা যাই হোক, মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এবং মানুষের জন্য মিডিয়ামটা খুব কমিউনিকেটিভ কিনা, সেটা হলেই লেখা যায়। এবং ওটিটি তো খুব এখন ওটিটির কন্টেন্ট হয়তো ওটিটিতে থাকে, আপনি হয়তো সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করে দেখতে হয়, কিন্তু এখানে যে গানের যে ইটা আছে কন্টেন্টটা, সেটা তো আবার ইউটিউবেও রিলিজ হয়, যে কারণে গানের জায়গাটা ওটিটি হোক বা যে কোনো জায়গায় হোক, গানটা মানুষের কাছে পৌঁছানোর ইটা ভালো, মাধ্যমটা আসলে। তানজিব স্যার কি যুক্ত করবেন এক্ষেত্রে কিছু? এই যে ব্যাকগ্রাউন্ড স্কোর বা ওটিটি প্ল্যাটফর্মে মিউজিকের যে একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে ওইটা মানুষ এখন প্রচুর দেখছে। আর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা যদি আমি বলি, যে সেটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ইমোশনটা আমরা স্ক্রিনে যেটা দেখছি, সেটার ইমোশনটা অনুযায়ী যদি এটা আলাপ টাইপের কিছু হয় বা হচ্ছে গিয়ে যদি লিরিক্যাল কিছু হয়, স্লো থাকে না, আমার কাজ হয়ে বলতে একটা স্লো ভার্সন ছিল কিন্তু স্যাড ভার্সন, কিন্তু ওই ভার্সনটা কিন্তু আবার খুব মজা ছিল, রোমান্টিক ছিল। সো ওইটা কিন্তু ওই ভিজুয়ালের সাথে খুব ভালো গেছে। সো ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ভয়েসে হতে পারে, মিউজিকে হতে পারে, ওইটা খুব ইম্পর্ট্যান্ট আর কি আমার মতে আর কি। ওকে, সো মিউজিকে বর্তমানে যে সম্ভাবনা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম, কিন্তু বর্তমানে তো অনেক মিউজিক রিলিজ হচ্ছে, আবার মিউজিকগুলো কম্প্যারিজনের একটা কাতারে চলে যাচ্ছে, আগের মিউজিক ভার্সেস এখনকার মিউজিক। তো এই কম্প্যারিজনের জায়গাটাকে আপনারা একজন শিল্পী হিসেবে কিভাবে দেখেন? আমি ইশতিয়াক আহমেদ আপনার কাছ থেকে শুনবো শুরুতে। এইটা আমার চেয়ে তানজিব স্যার ভালো বলতে পারে, কারণ আমি আসলে গান গাই না বা মিউজিক করি না, কিন্তু আগেরটা তো হচ্ছে আমরা লিরিক্স নিয়েও কিন্তু এই বিতর্কটা সেম ভাবে উঠে, যে আগের গানের লিরিক্স ভার্সেস এখনকার গানের লিরিক্স। না, এখন সময়ের সাথে তো আপনার সবকিছু পরিবর্তন হবেই। আগে ধরেন সব অ্যাকুস্টিক প্লে করা হতো, এখন আপনার হচ্ছে ইডিএম, যেটা হচ্ছে সফটওয়্যার বা লুপটুপ করে তৈরি করা হচ্ছে। লিরিকের জায়গা থেকে হচ্ছে এখন সময়টা তো খুব অস্থির, এবং আমরা তো আসলে যে জায়গা থেকে পৌঁছে গেছি রিলের সময়, আমরা তো আসলে একটা 5 মিনিট, আগে যেমন গান ছিল 6 মিনিট, এখন সেটা 3.5 মিনিটের বেশি আমরা নিতে পারি না। তারপর হচ্ছে এখন এইটারও আবার কেটে কেটে রিল বানানো হচ্ছে, লোফি বানানো হচ্ছে। দেখা যায় আমি আমার নিজের গানে যখন শুনি পাঞ্জাবিতে লোফি, যে ডুবে ডুবে গানটা এরকম না, পরে ডুবে ডুবে এটা ড্রপ দিয়ে মিউজিক দিয়ে কপিরাইট যদি না পায় এই জন্য আর কি এটা লম্বা করে দেয়, গানটা স্লো করে দেয়, কিন্তু গানটা কিন্তু মেইন ভার্সনটা থাকে না, ইসের জন্য আর কি, যে রিলসের জন্য এইটাও করে। সো মানুষ খুব এখন অস্থির, তা আমাদেরও অস্থিরভাবেই কাজ করতে হয়, যে মানুষ শর্ট টাইমে একটা প্যাকেজ জানি শুনে ফেলতে পারে আর কি। এইটা সব গানই কি আসলে দর্শকদের জন্য করা হয়, নাকি শিল্পী কখনো কখনো কিছু গান বাঁধেন নিজেদের জন্য? কি মনে হয়? আমি আসলে
মানে আমার পছন্দের যেগুলো গান সেগুলো আন্ডাররেটেড হয়ে রয়েছে আর কি। সো মানে পছন্দের, কিন্তু দর্শকদের জন্যই বানাই আমি। মানে আমি চিন্তা করি যে মানুষ পছন্দ করুক, মানুষ মানে সহজে, মানে আমি একটা কথা বলি যে কঠিন গান বানানো কিন্তু অনেক সহজ আমার মতে। কঠিন গান বানানো সহজ? আচ্ছা, সহজ গান বানানো অনেক কঠিন, মানে সহজ কথার গান ইজিলি মানুষ রিলেট করতে পারবে, এটা অনেক টাফ। কিন্তু একটা কঠিন গান, রাগ বা যে কোনো কঠিন রাগ দিয়ে, মিশ্র রাগ দিয়ে আমি সুর করলাম, সুরের কথা বলতেছি, বা কথা লিখলাম, অনেক কঠিন কথা লিখলাম, সেটা কিন্তু মানুষ হয়তো রিলেট করতে পারে না, কিন্তু এটা বানানো কিন্তু ইজি, মানে আমার কাছে পার্সোনালি আমি বলবো। ইস্তিয়াক ভাই কি বলবো আমি জানি না, আপনার কাছ থেকে শুনতে চাই কি মনে হয়, আপনি কি একমত তার সাথে? না, সহজটাই আসলে কঠিন। কারণ হচ্ছে আপনি আসলে কতটা সহজ করে মানুষের মানে ভেতরে প্রবেশ করতে পারেন। গানটা তো প্রথম হচ্ছে আপনার কানে করতে হবে, যে মানে কানকে আসলে ইমপ্রেস করতে হবে যে এই গানটা আসলে নিতে পারে কিনা। কারণ এইটা আসলে আপনি কঠিন দিয়ে, যেহেতু আমরা সময়ের কথাও বলেছি যে আমাদের আসলে টাইমটা মানে এখন আমরা অল্প শুনি, খুব দ্রুত স্ক্রল করে যাই, সেই জায়গা থেকে হচ্ছে আপনার প্রথম জায়গা থেকে আসলে তীরটা মারতে হয়, যে শুনে যাতে আপনার প্রথমেই বুঝতে পারে যে গানটা আসলে শোনা যায় বাকি 3.5 মিনিট। এখন দর্শকের মনোযোগ ধরে রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ, তাই না? দুজনের অসাধারণ কেমিস্ট্রি আমি দেখছি, যে দুজন আসলে গঠনমূলক আলোচনা বা সমালোচনা দুক্ষেত্রে এক হচ্ছেন, এবং কাজের ক্ষেত্রেও আসলে দুজনের দারুণ একটা পরিচয় পেয়েছি, তোমাকে চাই কাজে, যেটি শুরুতে বলছিলেন। আমরা তার কিছু অংশ একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। তোমাকে চাহিয়া যদি লেখা যেত চিঠিটা তোমার বরাবর, আমার লাখো চিঠিতে ভরে যেত তোমার শহর। তোমাকে পাওয়ার দাবি নিয়ে যদি যেতে হতো বহুদূর, তোমার পথে ছড়িয়ে দিতাম আমার হাজারো ফুল। তোমাকে চাই, তোমাকে চাই, কতবার বলা হলে আমি তোমার হই বা না হই, তুমি হবে আমার। আমরা পর্দায় তানজিব সারোয়ারকেও দেখলাম একজন মডেল হিসেবে, সে গানে অভিনয় করেছে। নিজের গানে তো আপনি বলেছেন যে নিজেই সামনে থাকার চেষ্টা করেন ক্যামেরার সামনে, সব গানে। তো সেক্ষেত্রে কি অভিনয় জগতে আসার ইচ্ছা আছে? না, এত কিছু করতে পারবো না, সুর, কথা, গান গেয়ে, মডেলিং করে, আবার নাটকে, মানে ওইটা যখন করব তখন ওইভাবেই আমি দেখা যায় যে মানে গ্রুমিং করে, প্র্যাকটিস করে, ওইভাবে করে স্ক্রিন আসবো। তার মানে সুযোগ আসলে কি একটা সম্ভাবনা আছে আমরা বলতে পারি? সুযোগ অনেক এসছে এই পর্যন্ত, অনেক নামকরা ডিরেক্টরদের। বাট আমি বললাম যে যেহেতু মানে থাকে না যে আমি একটা বড় প্ল্যাটফর্মে কাজ করব, সো আমার ওইভাবেই তো প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশনটা ওইভাবে নিয়ে আমি স্ক্রিন আসবো। যেহেতু বললাম 14 বছর পর সিনেমায় গান করেছি, কারণ ওইভাবে আমি রেখে দিয়েছিলাম গানটাকে, যে একটা বেস্ট কিছুতে দিব আর কি। আচ্ছা, তাহলে প্রথম অ্যাপিয়ারেন্স যেখানেই হোক বেস্টটা হতে হবে। বেস্টটা হতে হবে। ওকে, ইশতিয়াক আহমেদ, আপনার কাছে আমরা একটু শুনবো যে মিনারের অসংখ্য জনপ্রিয় গানের কথা আপনি লিখেছেন, এছাড়াও অনেক জনপ্রিয় গান আপনার কথায় উঠে এসেছে। এই যে একটা গান জনপ্রিয় হয়ে ওঠার পরে দর্শকদের যে ফিডব্যাকটা, সেটা তো দূর থেকে দেখেন আপনি সব সময়, কেমন লাগে আপনার? সেটা ভালো। আর একটা বড় বিষয় হচ্ছে এখন তো আসলে দূর থেকে দেখার জায়গা নেই। যেমন মিনারের এই গানটা হচ্ছে প্রচুর জায়গাতে যখন রিলিজ হলো প্রচুর জায়গায় বেজেছে, বিশেষ করে ধরেন একটু আপার ক্লাস যে মলগুলি আছে বা আউটলেটগুলি আছে সেগুলিতে প্রচুর বেজেছে। অনেকে আমাকে ওগুলো ভিডিও করে বা গানটা করে রেকর্ড করে ফেসবুকে দিয়েছে। তো 17-তে আসলে গানটা রিলিজ হওয়ার পর গানটা যখন হলো, সেইটার আসলে যখন রিলের মানে জনপ্রিয়তাটা বাড়লো, আমি দেখলাম 22-এ এসে সেটা আবার একটা পুনর্জীবন পাইলো, মানে পাওয়া গেল। এবং এত বেশি কারণ মানুষ আনন্দ করতেছে সেটার পিছনে এই গান, ভালো ইন্টারভিউ দিচ্ছে সেটার পিছনে এই গান, ইমোশনাল প্রচুর নাটকের সিকোয়েন্স সেটার পিছনে এই গান, এবং মারামারি করতেছে সেটার পিছনে এই গান। এত গান এত জায়গায় ব্যবহৃত হয়েছে, প্রায় লাখখানিক রিল আমি হয়তো
দেখে ফেলছি মানে ইসের জায়গাতে, এখনো চলতেছে ওইটা। তো সেটা অবশ্যই এটা ভালো অনেক লাগে, অনেক ভালো লাগে, এটা ভালো লাগে সত্যি কথা। ওইটা ভালো লাগার জিনিস। সোশ্যাল মিডিয়ার অনেক খারাপ দিক রয়েছে, আবার অনেক ভালো দিকও রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা নিজেরা আসলে কতটুকু সোশ্যাল, এটা একটু জানতে চাই। তানজিব সারোয়ার? আমি সোশ্যাল মিডিয়া আসলে মানে সবসময় মানে পজিটিভ থাকি আর কি, ঠিক আছে। অ্যাপিয়ারেন্সটা কি সবসময় থাকে, সবসময় অনলাইনে থাকেন কিনা বা পোস্ট করেন কিনা রেগুলার? হ্যাঁ, পোস্ট করি আর সবাইকে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, যতজনই থাকুক সবাইকে রিপ্লাই দেওয়ার ট্রাই করি আমি, সেখানে 1000 হোক তার চেয়ে বেশি হোক, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করি সবাইকে। দ্যাটস অ্যান অ্যামেজিং থিং। আসলে অনেকেই থাকে যে একজন ফেসবুক ম্যানেজার হায়ার করে এই জন্য। না না, ওটা নিজে করি, আমার আছে কিন্তু দেখা যায় আমি করি। আর ভাই যে একটা কথা বলেছে, গানটা ওই টাইমে হিট হয়, তারপরে আবার কিন্তু এটা হয়তো 100 ভালোবাসা যাওয়ার গানটা, সেটা 2017 সালে রিলিজ করি। সো গানচিলের যে কর্ণধার আর কি আসিফ ভাই, সো আমি তাকে, সে যেভাবে চাইছে যে ন্যাচারাল কথা আর কি, মানে কোনো একটা ইসের কথা, মানে আমাদের জীবনের কথা, আমি ওইভাবে করে লিখছি যে তোমার এলোমেলো চলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুড়তোলা রিক্সায়। সো এটার পরে গানটা দেখি যে মানে ব্রিজই হচ্ছে না কোনোভাবে, হঠাৎ করে 2020 সালে এটা ভাই টাচ করে লাভ দিল। আর একটা ছেলে গাইলো মানে ওর মতো করে কভার গিটারে, তারপরে সবাই ওইটা দেখে ওইটা সবাই পছন্দ করলো, তারপরে মেইন ভার্সনটা শুনে দেখলাম ওইটা হঠাৎ করে বুস্ট আপ হয়ে গেল, মানে সব জায়গায় দেখি যে সবাই রিলস টিকটক মানে সব জায়গায় গানটা বুস্ট আপ হয়ে গেছে, মানে এরকম হয় আর কি। মানে ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি বললাম আর কি যে আমার ঘটনা আমার লাইফে হয়েছে। এক্স্যাক্টলি, এটা আসলে একটা প্ল্যাটফর্মের শক্তি আসলে, যে একটা নতুন কাজ বা পুরনো কাজকে আসলে কিভাবে নতুন করে আমরা উপভোগ করতে পারি, তাই না? অনেক ধন্যবাদ আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। আপনাদের ক্যারিয়ারের উত্তর সফলতা আমরা কামনা করছি। আগামীতে আবারও কোনো কাজ নিয়ে এই সেটে বসতে পারবো সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। প্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অনেক ধন্যবাদ। বাংলা গানের সাথেই আপনারা থাকবেন, বাংলা সুরকে নিজের অন্তরে লালন করবেন সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।